প্রতিদিন একই রকম খাবার খেতে আমাদের কারোরই ভালো লাগে না, কিন্তু ওই উপকরণ দিয়েই যদি রান্নাটা একটু অন্যরকমভাবে বানানো যায় তবে খেতেও যেমন ভালো লাগে, আবার কিছু নতুনত্বের স্বাদও বেশ পাওয়া যায়। আর এই ভাবনা থেকেই চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা বানালাম। সব ধরনের ঘরোয়া উপকরণই আমি ব্যবহার করেছি। এক্সট্রা অন্য কোনো ধরনের মশলা যা কিনতে আবার বাইরে যেতে হবে সেই সব কিছুই এর মধ্যে নেই। এই সব উপকরণ সবসময় আমাদের হাতের কাছেই কিন্তু থাকে। এটা খেতেও দারুণ হয়েছিল, আর এটা বানাতেও কিন্তু খুব বেশি সময় আমার লাগেনি। এটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, পরিমাণ মতো আদা আর রসুন। পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে কেটে নেব, আদাটা পরে ব্যবহার করতে লাগবে। এটা বানাতে কোনো কিছুই কিন্তু মিহি পেস্ট লাগবে না, সব কিছুই এরকম দানা দানা হবেই রান্না করলে রান্নাটা বেশ ভালো হবে। তাই প্রথমেই দুটো পেঁয়াজ নিয়ে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি রসুন, সেটাকেও হাতের সাহায্যে এভাবে কুচি কুচি করে কেটে নেব। চপারে কেটে নিলে অনেকটাই সময় বাঁচত, কিন্তু পরিমাণটা যেহেতু খুবই কম, তাই হাতে এই ছুরি দিয়েই আমি সব কুচি কুচি করে কেটে নিয়েছি। লাগবে কিশমিশ আর কাজু। খুব ভালো মতো ধুয়ে নিয়ে এটাকে একটুখানি ভিজিয়ে রাখবো, তাতে কি হবে, এতে খুব সফট হয়ে যাবে। তারপর জল ঝরিয়ে এটাকে একদম কুচি কুচি করে পেঁয়াজ রসুনের মতো কেটে নিতে হবে। লাগবে গোবিন্দভোগ চাল। খুব ভালো মতো ধুয়ে চালটা আধ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আলাদা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এভাবে ভিজিয়ে রাখলেই কিন্তু হবে। এরপর চিংড়ি মাছগুলো ম্যারিনেট করব, কারণ এটার প্রধান উপকরণ হচ্ছে চিংড়ি মাছ। আমি এই সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এর থেকে ছোট সাইজের নিলেও কিন্তু কোনো অসুবিধে নেই। ছোট সাইজ দিয়েও খেতেও এই রান্নাটা বেশ ভালো লাগবে। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালো মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। 15-20 মিনিট রেখে দিলে নুন হলুদটা খুব ভালো মতো মাছের ভেতর ঢুকে যায় এবং ভাজাটাও কিন্তু খুব ভালো হয়। তো খুব ভালো মতো নুন হলুদ এভাবে মাখিয়ে চিংড়ি মাছগুলো সাইডে রেখে দেব। চিংড়ি মাছ কিন্তু খুব একটা নুন লাগে না, তাই নুনের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয়। এরপর আদা আর কাঁচা লঙ্কা হামালদিস্তায় এভাবে কিন্তু পেস্ট করে নেব। ওই একটু দানা দানাভাবে করলেই হবে। এরপর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, তাতে চিংড়ি মাছগুলো খুব ভালো মতো ভেজে নেব। একদম লাল লাল করে না ভেজে একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু ভালো হয়। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে এটা একদম শক্ত হয়ে যায়, তাই হালকা করেই আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে সবকটা চিংড়ি মাছ তুলে এক্সট্রা কোনো তেল আর অ্যাড করতে লাগবে না। এর মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নেব। তারপরই দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা কিন্তু খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে, তারপরই কিন্তু মশলা অ্যাড করতে হবে। খুব ভালো মতো যদি পেঁয়াজ ফ্রাই না হয় তাহলে কোনো রান্নাই কিন্তু টেস্ট হয় না। পেঁয়াজ ফ্রাই করার জন্য একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু খুব সফটলি ফ্রাই হয়। আগে থেকে কেটে রাখা সেদ্ধ করা আলু দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এরপর আলু আর পেঁয়াজ কুচি খুব ভালো মতো ফ্রাই করে নেব। কাজু আর কিশমিশ দিয়ে দেব, এবং ফ্রাইটা যেহেতু ভালোভাবে হয়ে গেছে ধীরে ধীরে মশলা অ্যাড করব। দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, ধনে গুঁড়োর থেকে একটু কম পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে। যদি পুড়ে যায় তাহলে কিন্তু জল অ্যাড করতে হবে। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত বেশি কষবে রান্না কিন্তু তত ভালো হবে, রান্নার টেস্ট তত
ভালো হবে। তা এইসব রান্না একটু সময় নিয়ে ধীরে সুস্থে করলেই ভালো হয়। এরপর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে পুরো মশলার সাথে মিশিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কা রান্না এইভাবে ইউজ করলে রান্নার স্বাদ কিন্তু সত্যিই দ্বিগুণ হয়ে যায়। খুব ভালো মতো মশলাটা সব কিছু একসাথে ফ্রাই করে নিতে হবে। মশলা যত বেশি ফ্রাই হবে রান্নার টেস্ট তত বেশি বাড়বে। তবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। এরপর গোবিন্দভোগ চাল দিয়ে দেব, পুরো জলটা ঝরিয়ে নিয়ে কিন্তু অ্যাড করতে হবে। চালের সাথেও মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে চালটাও কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে। এরপর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। এবার সব কিছু একসাথে খুব ভালো মতো ফ্রাই করে নেব। একটু ধীরে ধীরে কিন্তু নাড়তে হবে, ফেলে রাখলে কিন্তু পুড়ে যেতে পারে। তাই হিটটা একটু লো থাকলেই ভালো হয়। এভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। মশলাটা যখন পুরোপুরি ফ্রাই হয়ে যাবে তখন আমি ধীরে ধীরে এতে জল অ্যাড করব। এখানে জলের পরিমাপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ জলটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা একদম ঘেটে যাবে। যেহেতু রান্নাটা ঝরঝরে হবে তাই জলের পরিমাপটা খুবই গুরুত্বপূর্ণ। জল যেন মশলার ওপর দিয়ে না ভেসে ওঠে। এভাবে চালের সাথে একদম মাখা মাখাভাবে যেন থাকে, সেই হিসেবেই জলটা দিতে হবে। জল কিন্তু আলাদাভাবে দেখুন ভেসে ওঠেনি। তো এই পরিমাপে জল দিলেই রান্নাটা একদম ঝরঝরে হবে। এরপর লো হিটে আমি এটাকে মিনিট 2 জন্য ঢেকে দেব। হিট যেন লো থাকে, হাই হিটে রাখলে রান্নাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই লো হিটে এভাবে রান্না করতে হবে। মিনিট 2 পর ঢাকনা খুললেই দেখা যাবে জলটা পুরোপুরি টেনে নিয়েছে। একটুও কিন্তু জল নেই, তাই আর ঢাকারও কোনো প্রয়োজন নেই। এভাবেই এই হিটে খুব ভালো মতো নাড়াচাড়া করলে রান্নাটা একদম ঝরঝরে হয়ে যাবে। এতে চালটাও খুব সফট হবে, আবার পুড়েও যাবে না, আবার ঘেটেও যাবে না। তাই খুব পরিমাণ মতো জলটা কিন্তু দিতে হবে। নামানোর আগে একটুখানি শাহি গরম মশলা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। ঘিটা টোটালি অপশনাল। ঘিটা দিলে কি হবে, রান্নাটা একটু টাইট হবে আর অসম্ভব সুন্দর একটা সেন্ট থাকবে। তাই আমার বানানো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন, এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তবে এই রান্নাটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগবে।